ওই দূরে কিন্তু পুরো সাদা হয়ে আছে, মানে ওদিকে কিন্তু বেশ জোরে বৃষ্টি হচ্ছে। তারা কি কি রয়েছে একবার দেখিয়ে দিই। বিরিয়ানির মধ্যে ডিম দিয়েছে, যেটা কিন্তু বিরিয়ানিতে প্রায় উঠেই গেছে, আর তার সাথে দিয়েছে ওরে বাবা একদম চিকেন লেগ পিস। ফেরার পথে কতবার যে বৃষ্টি হচ্ছে আর কতবার যে আমরা দাঁড়াচ্ছি তার কোনো ঠিক নেই। তাহলে আসিফ দা আবার দেখা হবে নেক্সট কোনো রাইডে। ও কালো মেঘের মধ্যিখান দিয়ে ওই মন্দিরটাকে লাগছে দেখো। রয়েছি আমরা এখন লঞ্চে, তো দীঘায় গিয়ে সুন্দরবনেরও একটা ফিল আসছে। তো এরকম লঞ্চের মধ্যে রয়েছি, খুব বেশি লোকজনও নেই। তো টাইম হচ্ছে এখন প্রায় 1টা। আর তোমরা এর আগের ভিডিও দেখেছিলে আমরা মন্দারমণিতে এসে পৌঁছেছিলাম, আর মন্দারমণিতে একটা সুন্দর লাইন আপে এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম তোমার সাথে। তো আজকের রাইডটা হবে এখানে মন্দারমণি থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে, একটা অন্য নতুন রুটেতে আমরা যেতে চলেছি কলকাতার উদ্দেশ্যে। তো সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো তোমাদের সাথে। তো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে দেখতে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি শেয়ার করো। তো চলো বেশি টাইম নষ্ট না করে আজকের জার্নিটা শুরু করা যাক। আর আমরা কুকড়াহাটির জন্য বেরোচ্ছি। তো কুকড়াহাটি থেকে আমরা খেয়া পার করব। তো এখান থেকে কুকড়াহাটির ডিস্টেন্স হচ্ছে 111 কিলোমিটার, যেতে টাইম লাগবে দেখাচ্ছে 2 ঘন্টা 28 মিনিট। তো এর থেকেও বেশি কিন্তু টাইম লাগতে চলেছে আমাদের। তো যাই হোক চলো, আমরা যে রুটে এসেছিলাম সেই রুটে যাব না, আর একটা নতুন রোডকে এক্সপ্লোর করব এবারে আবারও। তো প্রতিটা রাইডে যখনই আমরা আসি তো নতুন নতুন জায়গাকে এক্সপ্লোর করা, নতুন নতুন রাস্তাকে এক্সপ্লোর করা, সবথেকে কম কিলোমিটারে তোমরা কীভাবে যেতে পারবে সেই সম্পর্কে কিন্তু আলোচনা করব। পাম্প চলছে দেখো, যেখানে মাছ যাতে অক্সিজেন নিতে পারে সেই কারণে কিন্তু এই পাম্পগুলো চালিয়ে রাখে। যেখানে ঘুরছে মোটরটা পুরো জলটা ফেনা ফেনা হয়ে আছে। এই দেখো পুরো যে কটা ভেরি রয়েছে প্রতিটা ভেরিতেই কিন্তু এরকম পাম্প লাগানো রয়েছে। তো সুন্দর সব এরকম বেলুন টেলুন রাখা রয়েছে। তো আমি ভাবলাম যে ছেলের জন্য একটু নেওয়া যাক। বাপিদাও বলছে চলো তোমার ছেলের জন্য একটা নাও। তো বাপিদা দেখছে এখানে একটা পছন্দ করেছি। কত? 200 ইউনিকর্নটা যে কোনো 200 টাকা তো একটু বেশি হয়ে যাচ্ছে না? এই 180 নাও না দাদা। বেলুন টাইপের নিয়েছে। তো বাবিদা বলছে যে তোমার ছেলের জন্য নাও, তাই তো? তো এটা ফুলি দেখিয়ে দিচ্ছে আমাদেরকে কোনো জায়গায় লিক টিক আছে কি না। এরমভাবে বোঝা তো যাবে না, কোথাও লিক থাকলে। লিক থাকলে তখনটা হাফ হয়ে হবে না, পড়ে যাবে, করতো না তখন হবে। ঠিক আছে বলে লিক পড়ে না আমাদের। কথা বলছে 180 ছেলের জন্য একটা ইউনিকর্নের ওই বেলুন টাইপের নিয়েছি, যেটাতে মোটামুটি বসে পুকুরে ভাসা যাবে আর কি, পুকুর বা সুইমিং পুলে ভাসার জন্য। মেন যে বিচ মার্কেট রয়েছে সেদিকে আবারও ব্যাক করে যাচ্ছি। তো সবাই বলছে যে এইটাই লাস্ট বিচ, তো চলো এটাকেও ঘুরে যাই আমরা। তো আমি বললাম যে চলো, সবাই যেগুলো বলছে। মন্দারমণির মেন বিচ রোড হচ্ছে এইটাই। তো একটা মনসা মন্দির রয়েছে বড়, ওই যে মন্দিরে দেখা যাচ্ছে, ওখানে বাইকটা আমরা জাস্ট পার্ক করবো। পার্ক করে 2-5 মিনিটের মধ্যেই কিন্তু আমরা আবারও বেরিয়ে আসবো, কারণ বেশি লেট করলে হবে না, যেহেতু আমরা খেয়া করে বেরোবো। মন্দারমণির মেন বিচ মার্কেট, আর আমাদের ঠিক এই দিকে দেখতে পাচ্ছ মা মনসা মন্দির রয়েছে একটা খুব বড়। তো এটাই হচ্ছে ল্যান্ডমার্ক এখানকার। তো এই বিচটায় আসার কোনো প্ল্যান ছিল না আমাদের, তো এই বিচটায় আবার ব্যাক করে আমরা এসেছি। তো একটা দাদা বলছে যে কাঠের চিরুনি কিনবে, তো কাঠের চিরুনি কিনবো, কিনে আর একটু সামান্য বিচের সামনেটা যাবো আমরা, গিয়ে আবারও ব্যাক করবো আমরা, কারণ বেশিক্ষণ টাইম আমাদের হাতে নেই। তো ফটাফট যা করার করতে হবে। যাই হোক, এই বিচটাও কিন্তু খুবই সুন্দর বিচ, এর আগে আমি বহুবার এসেছি। তো এর সামনে কিন্তু পার্কিং রয়েছে, মানে সমুদ্রের একদম কাছেই। তোমাদের যদি এদিকে দেখাই, এই যে বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে এদিকে কিন্তু রয়েছে পার্কিং। তো 20 টাকা করে পার্কিং নেই। আমরা বাইকটাকে জাস্ট মেন রোডের ধারে রেখে আর একটু জাস্ট সমুদ্রের ধারে ঘুরতে যাচ্ছি। তো সমুদ্রের ধারে জাস্ট একটু দাঁড়াবো, 2-একটা ছবি তুলবো, তুলে আর ব্যাক করবো। যদিও মন্দারমণির এটা মেন বিচ, তবে আমরা যে বিচটা ঘুরে এসেছি তার কাছে এই বিচটা কিছুই নয়, কারণ আমরা বাইক নিয়ে নামতে পেরেছি, নেমে খুব সুন্দর এনজয় করেছি। ওখানে দোকানপাটও বেশ অনেক কটাই ছিল। তো এখানেও তোমরা আসতে পারো, কিন্তু বাইক টাইক নিয়ে নামার কোনো প্লেস নেই এখানে। মেন মন্দারমণি সি বিচকে ছেড়ে দিয়ে বেরোচ্ছি এবারে।
তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:30 বাজতে যায়। তো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলতে হবে আমাদেরকে আগে। তো আমরা কিন্তু মেঘলা ওয়েদার হয়ে গেছে, আর কুকুরহাটির ডিস্টেন্স আছে এখান থেকে পাক্কা 100 কিলোমিটার। আর এই কুকুরহাটি দিয়ে যাওয়াটা আমার কাছে একদমই নতুন একটা জিনিস। তার কারণ হচ্ছে এর আগে আমি কখনোই কিন্তু খেয়া পার করে দীঘা বলো বা পুরী বলো এদিকে আমি আসিনি। আর কুকুরহাটি দিয়ে গেলে নাকি অনেকটা রাস্তাও সেভ হয়, সেটা যাচাই করার জন্য কিন্তু আমরা আজকে যাচ্ছি ওই রুটটা হয়ে। আর একটা নতুন রাস্তাও ঘোরা হবে আমাদের। তো যে রুট দিয়ে এসেছি সেই রাস্তাটা দেখালাম, যেটা হচ্ছে সেকেন্ড ব্রিজ হয়ে। আর এবারে আমরা যাচ্ছি কুকুরহাটি হয়ে, যেটা হবে একদম অ্যাডভেঞ্চারে ভরপুর, কারণ বাইকগুলোকে নিয়ে খেয়ার মধ্যে তোলা তো খুবই চ্যালেঞ্জিং ব্যাপার হতে চলেছে কিন্তু। তো যা হবে এই ভিডিওর মধ্যে জুড়ে থেকো। তো তোমাদের সব থেকে বেস্ট রুট বলবো আমি, যেটা তোমরা সব থেকে কম কিলোমিটার কমপ্লিট করে দীঘাকে ঘুরে আসতে পারবে। সবার শেষে আমি রিভিউ দেবো যে সেকেন্ড ব্রিজ হয়ে এলে সুবিধা হবে নাকি কুকুরহাটি দিয়ে খেয়া পার করে এলে সুবিধা হবে। এই রোডটা দেখতে যতটা সুন্দর লাগে ততটাই কিন্তু ডেঞ্জারাস, এমনভাবে গাড়িগুলো চালাচ্ছে। মহিষাগড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মহিষাগড়। কলকাতা এখান থেকে 156 কিলোমিটার ডিস্টেন্স। ওকে, তো সামনে কিন্তু পুরো কালো মেঘ হয়ে রয়েছে। তো আমরা যখন আরও আগের দিকে যাব একটু পরেই কিন্তু বৃষ্টি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো চেষ্টা করব বৃষ্টিটা যাতে না পাওয়া যায়, কিন্তু যদি বৃষ্টি একান্ত পাই তাহলে এক তো স্পিড ড্রপ হবে, সেকেন্ড হচ্ছে আমাদের এক জায়গায় দাঁড়িয়ে আবারও রেনকোট ফেনকোটগুলো পরতে হবে, যেটা সব থেকে বেশি বিরক্তিকর ব্যাপার। দীঘার সমুদ্রের যে ভিউ আমরা দেখেছি না, সেটা একদম আলটিমেট ছিল ভাই, আলটিমেট। তো যারা এখনও পর্যন্ত আমার দীঘা সিরিজের আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো যে প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা একের পর এক দেখে দেখে আসো, তবে তোমরা প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্টকে কিন্তু রিলেট করতে পারবে। এই দেখো বাসগুলোকে দেখেছো, পুরো বাম সাইডে চেপে দিয়ে চলে যাবে। দূর থেকে যে মেঘটাকে তোমাদের দেখাচ্ছিলাম সেই মেঘের মধ্যে কিন্তু আমরা ঢুকে গেছি। আর মেঘের ভিতরে ঢোকা মাত্রই প্রচণ্ড হাওয়া চলছে এখন। তো জাস্ট এই সাইড দিয়ে হাওয়াটা মারছে, আমার গাড়ি পুরো রাইট সাইডে ঠেলে দিচ্ছে। ওরে বাবা, বৃষ্টিও এসে গেছে খুব জোর। শিট ম্যান, দাঁড়িয়ে পড়তে হবে এখানে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমরা তার সামনে ঠিক একটা হোটেলে চলে এসেছি তো দুপুরের খাবারটা করার জন্য। তো দুপুরের খাবারে থাকছে আজকে চিকেন বিরিয়ানি। তো এরকম রাস্তার ধারে একটা হোটেল থেকে দাঁড়িয়েছি আমরা, এসি হোটেল। চলো, হ্যাঁ যাই হোক, এসি হোটেল রয়েছে, সেখানে আমরা দুপুরের খাবারটা করবো, তারপরে রাইডটা কন্টিনিউ করবো। তো আমরা রয়েছি এখন হোটেলের ঠিক ছাদেতে। তো নিচে রান্না বান্না হয় আর উপরে এরকম খাবার সুন্দর ব্যবস্থা। এদিকে সবাই লম্বা হয়ে বসেছে এখন, খাওয়া দাওয়া করা হয় বলে। এখন কোল্ড ড্রিঙ্কসের চিন্তা পড়েছে। তোমার কোল্ড ড্রিঙ্কস কেউ নেবে, বাইকটা রাখা রয়েছে ঠিক এই রাস্তার উপরে। তো এখানে বসে বসে আমরা বাইকও দেখতে পারবো এবং বৃষ্টির টাইমে বিরিয়ানির মজাও নিতে পারবো। কি তাই তো কাকু? খুব সুন্দর কিন্তু লোকেশনটা হয়েছে, যে বৃষ্টিও এসেছে আর তার সামনে রেস্টুরেন্ট। হ্যাঁ, পার্কিং এর ভালো, বাইক রাখার জায়গাটাও ভালো হয়েছে। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া করা চলছে, বিরিয়ানি একের পর এক আসছে আর টেবিলে যা সার্ভ হচ্ছে। তো কাকুর থেকে প্রথমে রিভিউ নেবো যে বিরিয়ানিটার কোয়ালিটি কিরকম। কাকু কেমন লাগছে বলুন, টেস্ট করেছেন? হ্যাঁ ভালো করেছে, টেস্ট করো একটু। বললাম কিন্তু এটা কিছু মাইন্ড করো না। কেমন বলো, ভালো করেছে? আর এখানেও সব অলরেডি চলে এসেছে, এখানে দুটো বিরিয়ানি এসছে, এখন দুটো আসবে। স্যালাড দিয়েছে, তো সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর এই খাওয়া দাওয়াটা একটু আগে হলে খুবই ভালো হতো, তবে সকলের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো সবাই খেয়ে মোটামুটি ভালো হয়েছে বলছে। তো আমি একটু টেস্ট করে দেখবো আর তারা কী কী রয়েছে একবার দেখিয়ে দিই। বিরিয়ানির মধ্যে ডিম দিয়েছে, যেটা কিন্তু বিরিয়ানিতে প্রায় উঠেই গেছে। আর তার সাথে দিয়েছে, ওরে বাবা, একদম চিকেন লেগ পিস। তো বড় বড় লেগ পিস দিয়েছে, একটু ট্রাই করে দেখি কিরকম হয়েছে। দারুণ হয়ে থাকে, নট অনলি শুধুমাত্র ভিডিও বানানোর জন্য নয়, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। তো চলে এসেছে আবার বিরিয়ানির মধ্যে রায়তা। তো বিরিয়ানিতে সাধারণত রায়তা দেয় না, তো প্রায় উঠেই গেছে। তো এখানে কিন্তু রায়তা সমস্ত কিছু প্রোভাইড করছে আমাদের, প্লাস স্যালাড
দারুণ দারুণ খেতে। টাইম হচ্ছে এখন 3:11 আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সবে মাত্র বেরোচ্ছি। আর এখান থেকে কুকুরহাটের ডিস্টেন্স আছে 84 কিলোমিটার। হোটেলে থাকতে থাকতে বৃষ্টিটা হয়ে গেছে, এটা একটা খুব ভালো জিনিস, কারণ রাস্তার মধ্যে যদি বৃষ্টিটা হতো তাহলে আমাদের এমনিতেও দাঁড়িয়ে পড়তে হতো বা রেনকোট আবার পরতে হতো, আবার খুলতে হতো। সেই কারণে বৃষ্টিটাও এসেছে আর আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি সেই ফাঁকে। কলকাতা 150 কিলোমিটার, খড়গপুর 90 কিলোমিটার বাম দিকে। ওকে, এই রাইডটা যখন আমরা শুরু করি তখনও কিন্তু বৃষ্টি মাথায় করে শুরু করেছিলাম, আর যখন রাইডটা আমরা আজকে শেষ করতে চলেছি তখনও কিন্তু বৃষ্টি মাথায় নিয়েই শেষ করতে হচ্ছে। তো এই রাইডটা প্রপার একটা মনসুন রাইড বলা চলে কিন্তু। তো নন্দকুমার পর্যন্ত আমরা সবাই একসাথেই যাচ্ছি। তো নন্দকুমার পর থেকে কিন্তু অনেকেই আলাদা হয়ে যাবে, মানে কলকাতার দিক দিয়ে যাবে অনেকে, আর আমরা কুকুরহাটি দিয়ে খেয়া পার করে যাব। তো খাওয়া দাওয়ার পর অন্য দিন হলে কিন্তু এই এনার্জিটা থাকে না, অনেক এনার্জি ডাউন থাকে, কিন্তু এই সময়টা গাড়ি চালাতে এতটা দারুণ লাগছে কেন আমি বুঝতে পারছি না। যত বৃষ্টি ফিষ্টি ছিল সব পিছনে ছেড়ে আমরা এদিকে চলে এসেছি, আর এদিকে রাস্তা থেকে একদম শুকনো খটখটে, মানে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। ও রাস্তার জাস্ট ভিউ দেখো ভাই, পুরো কার হয়ে সেই পাহাড়ি রাস্তার মতন ভিউ আসছে। আরে বাবা, আসো কাকা, গায়ে উঠে যাও আমার, তুমিও বাকি থাকবে কেন? একদম গোড়ায় এসে প্যাঁপা 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 করছে। এইসব বাসগুলো দেখলে এত মাথা গরম হয়ে যায় না যে কি বলবো আর। তো এই বাসগুলোর জন্য কিন্তু সব থেকে ডেঞ্জারাস, সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় রাস্তায় এই বাসগুলোর জন্য। ওরে বাবা, সামনে দেখো আরও বেশি কালো করে এসছে সামনে। তো যত আমরা এগিয়ে যাচ্ছি বৃষ্টি যেন আমাদের ঠিক সামনে থেকে চলে আসছে। কালো মেঘের মধ্যিখান দিয়ে ওই মন্দিরটাকে লাগছে দেখো, দারুণ দারুণ। আর কালো মেঘের একদম কাছাকাছি চলে এসেছি আমরা। ও বাবা, এখান থেকে তো এক ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ওয়েদারটা খুব সুন্দর হয়েছে, কখনো মেঘ আসছে কখনো রোদ আসছে, যার জন্য আরও কিন্তু ভালো লাগছে রাইড করতে। আর আমরা তো রয়েছি এখন পুরো মেঘের তলায়, দূর থেকেই কালো মেঘটাকে দেখছিলাম, আর এখন ওই মেঘের ভিতরে ঢুকে পড়েছি আমরা। তো আর এখান থেকে কুকুরহাটির ডিস্টেন্স আছে 56 কিলোমিটার। তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছ। তো আমরা সবাই এখন দাঁড়িয়ে রয়েছি, এখানে হাফ গ্রুপ রয়েছি, সামনে আরও হাফ গ্রুপ রয়েছে। তো বৃষ্টিটা একটু থামুক তারপরে আমরা বেরোবো। তো বেশ ভালোই আশা হচ্ছিল, কি বলো দাদা? হ্যাঁ, বেশ ভালোই আশা হচ্ছিল, বৃষ্টিটা না হলে ছিল, বৃষ্টিটার জন্য একটু দাঁড়িয়ে বললাম কি করা যাবে। যদি বৃষ্টিটা না হতো হয়তো আমরা কুকুরহাটিতে গিয়ে বা নন্দকুমার থেকে দাঁড়াতাম, দাদা সি অফ করার সময়। একদম টাইম হয়ে গেছে 4:13, আর বৃষ্টি থেমে গেছে মোটামুটি। তো আমরা আবারও বেরোলাম। চলো, বৃষ্টিটা ঝাঁকে ঝাঁকে আসছে আর বন্ধ হয়ে যাচ্ছে, আসছে আর বন্ধ হয়ে যাচ্ছে, এই হচ্ছে। বৃষ্টির পরে কিন্তু এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগছে মুখে, এটাই একটা দারুণ লাগছে কিন্তু। তবে এই বৃষ্টির পরে বড় গাড়ির পিছনে একদমই যাওয়া যাচ্ছে না, এত ধুলো কাদা সমেত জল ছিটকাচ্ছে যে বলার কথা নয়। আমার তো পুরো গেঞ্জি টেঞ্জি ময় হয়ে গেছে। প্যান্টেরও অবস্থাটা দেখো একবার, সবে নতুন প্যান্ট নিয়ে প্রথম রাইড আর কাদাই কাদা হয়ে গেছে পুরো। ফেরার পথে প্রথম টোল প্লাজার সামনে আমরা চলে এসেছি, তবে এই টোল প্লাজাটা এখনও পর্যন্ত স্টার্ট হয়নি। তো 4 চাকার জন্য একটা খুবই খারাপ খবর যে দীঘা যাওয়ার পথে এই টোলটা চালু হয়ে গেলে আরও একটা টোল কিন্তু বেড়ে যাবে, মানে টোল দিতে হবে আর কি। আর রোড কন্ডিশন তো এখনও পর্যন্ত বেশ ভালোই রয়েছে। আপ টু কলকাতা থেকে দীঘা রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই আমাদের, রাস্তা খুবই সুন্দর রাস্তা রয়েছে। আর NH-16 ব্যাপারে তো কোনো কিছু বলারই নেই, NH-16 তো জাস্ট মাখন ভাই, মাখন। সামনে দেখো আবারও পুরো কালো করে এসেছে। তো এই যখনই সামনে থেকে কালো করে আসছে, এক পশলা বৃষ্টি হচ্ছে, তারপরে আবার থেমে যাচ্ছে। তো এই পুরো রাস্তাটাই এরকমই হতে থাকছে। তো ফেরার পথে কতবার যে বৃষ্টি হচ্ছে আর কতবার যে আমরা দাঁড়াচ্ছি তার কোনো ঠিক নেই, মানে একটু করে যাচ্ছি বৃষ্টিতে আবার দাঁড়িয়ে পড়তে হচ্ছে। রেনকোটটা পরতে পারছে না, তার কারণ হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে না, একবার করে বৃষ্টি আসছে এক ঝাঁক হয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছে, সেই কারণেই আমরা দাঁড়িয়েই পড়ছি। তো চলো যাওয়া যাক, সামনেই আসছে নন্দকুমার। তো পুরো দিনটা আজকে বেকার করে দিল ভাই, এতক্ষণ আমরা কত দূর চলে যেতে পারতাম, শুধু বৃষ্টির কারণে এতটা লেট হয়ে যাচ্ছে না আমাদের। আর বৃষ্টি হবেই এক টানা তাও না, একটুখানি করে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি থেমে যাচ্ছে, যার জন্য রেনকোটটা পরতে সব থেকে বেশি বিরক্ত লাগছে আমার। একটু আগে যে বৃষ্টি এলো জাস্ট 5 মিনিটের জন্য পুরো ভাসিয়ে দিল, 5 মিনিট পরে আবার যেই কি সেই পুরো থেমে যাচ্ছে, যে গুঁড়ি গুঁড়ি পড়ছে, যাওয়া যাবে না দূরে সেটাও নয়, কিন্তু একবার এক ঝলক হয়ে গেল তো পুরো ঠান্ডা।
তবে একটা জিনিস ভালো, এই বৃষ্টির মধ্যে গরমটাও কিন্তু হচ্ছে না, যেটা সব থেকে ভালো জিনিস। আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ভাই, কি বলবো আর, এত বিরক্ত লাগছে। এই টাইমটা যাওয়ার সময় তোমাদেরকে এই ব্রিজটা দেখিয়েছিলাম, আর এখন বৃষ্টির মধ্যে এই ব্রিজটা জাস্ট ভিউ দেখো, ওই দূরে কিন্তু পুরো সাদা হয়ে আছে, মানে ওদিকে কিন্তু বেশ জোরে বৃষ্টি হচ্ছে। আর আমার যত ধারণা সামনেও কিন্তু বৃষ্টি হচ্ছে খুব জোরেই। তো আমি ভাবছি যে এখানে দাঁড়িয়ে ক্যামেরা ফ্যামেরা খুলে আর রেনকোটটা পরেই নিতে হবে। আর এই বারবার দাঁড়ানো এ করা কিন্তু খুব চাপ হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। তাহলে আসিফ দা, আবার দেখা হবে নেক্সট কোনো রাইডে। না, আমার তো 2-3 মাসের আগে। একদম একদম, আবার 2-3 মাস পরে যাবে, কি আছে, আমার তো রাইড হতেই থাকবে। তো আসিফ দা, তো ভাইয়ের নামটা কি ছিল? হ্যাঁ, সৌরভ দা। তাই তোমার নামটা কি? তোমার নাম? সুভাষিস দা। তো তিনজন দাদা কলকাতা হয়ে যাবে, আর আমরা কুকুরহাটির দিকে বেরিয়ে যাব। কলকাতা দাদা যাবে হচ্ছে কুকুরহাটি দিয়ে ওপার চলে যাব, ডায়মন্ড হারবার। দাদারা এই দাঁড়িয়ে যে ব্রিজ পার করবে। একদম, চলো আবার দেখা হবে কোনো রাইডে। হ্যাঁ, আবার অন্য যদি ভুল ভ্রান্তি হয় কিছু মাফ করে দিও। ঠিক আছে, তাহলে চলো আবার দেখা হবে কোনো রাইডে। যদি ভুল ভ্রান্তি হয় মাফ করে দিও কিছু। রাইড ভালো ঘোরা হচ্ছে তো, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, চলো তোমরা সাবধানে যাবে, বৃষ্টি হচ্ছে, একটু আস্তে আস্তে যাবে, ঠিক আছে? বেশি জোরে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? চলো বেরিয়ে যাও, তোমরা বেরিয়ে যাও, আমি রেনকোট পরে বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রেনকোট, আরে বেরিয়ে পৌঁছে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করে দিও। দাদা পৌঁছে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করে দিও, পৌঁছে গিয়ে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিও। তো এখানে গুড়ি গুড়ি বৃষ্টি অলরেডি পড়ছে, তো রেনকোটটা পরে আমরাও বেরোবো। রেনকোট পরে নাও। হ্যাঁ, রেনকোট পরে একবার বেরিয়ে যাবো আমরা। চলো চলো, তোমরা তিনজন বেরিয়ে যাও আগে। হ্যাঁ, 2000 years later. তো আমরা কুকুরহাটিতে সবে মাত্র লঞ্চে উঠলাম, মানে ভ্যাসালে। আর ভ্যাসালে গাড়িগুলোকে জাস্ট এইভাবে সব লম্বা লাইন আপ করেছি, আর বিশাল মুসলধারে বৃষ্টি হচ্ছে। তো ক্যামেরাকে আমি জাস্ট খুলে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, মানে টপ বক্সে রেখে দিয়েছি। আর তারপরে এখান থেকে নামাতে গিয়ে তো দম বন্ধ হয়ে গেছে, পুরো চাকা স্কিড করছে সবার বাইক। তো দুজন তিনজন করে ধরে ধরে জাস্ট লাগিয়েছি। এই প্রথম এরকম অ্যাডভেঞ্চার হচ্ছে ভাই, মানে সত্যি আনএক্সপেক্টেড। এরকম এক্সপেক্ট শুধু তো নামানো হলো, আবার ওখানে ঘোরার সময় আরো কষ্ট হয়। আর এদিকে ওয়েদারটাকে আবার দেখাই তোমাদেরকে, তো ওয়েদারটাকে দেখো। তো দীঘায় গিয়ে সুন্দরবনেরও একটা ফিল আসছে। তো এরকম লঞ্চের মধ্যে রয়েছি, খুব বেশি লোকজনও নেই। আর এদিকে যদি ভিউ দেখায় তোমাদের, কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। যাবো এদিকে যে ঘাটটা দেখা যাচ্ছে, ঘাটটাতে তো দুর্যোগের মধ্যে এর একটা আলাদা কিন্তু অনুভূতি রয়েছে। আকাশে পুরো মেঘ ভর্তি, প্রচণ্ড হাওয়া চলছে। জানি না কতটা আমার ভয়েস ক্যাপচার করতে পারছে। আর ক্যামেরাগুলো সব খুলে আমি মোটামুটি টপ বক্সের ভিতরে রেখেই দিয়েছি। তো আগে ওপারে যাই, চাটা খাবো, তারপরে বাকি কথা। তো রয়েছি আমরা এখন রায়চকেতে। তো রায়চকে খেয়াতে বাইকগুলোকে পার করতে গিয়ে যা দম বন্ধ হয়ে গেছে সবার, ভিডিও করার ইচ্ছাও হয়নি ওখানে। তো সমস্ত বাইকগুলো তুলতে গিয়ে যা কষ্ট হয়েছে না, বলার কথা নয়। তো এখানে দাঁড়িয়ে আমরা জাস্ট চাটা খেলাম, এই পিছনেই দোকান রয়েছে। তো চাটা খেয়েছি আমরা, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর খুব বেশি কিলোমিটার বাকি নেই, তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আর সব থেকে ভালো কথা, বৃষ্টিটা কিন্তু কমে গেছে, তাই তো? বৃষ্টিটা যদি হয় তো আবার কিন্তু চাপ হয়ে যাবে। এখনো 30 কিলোমিটার জার্নি আছে। হ্যাঁ, এখনো প্রায় 30 কিলোমিটার জার্নি বাকি আছে। শরীরে আর এতটুকু এনার্জি নেই ভাই, কি বলবো আর তোমাদের। তো আমার তো মনে হয় খেয়া টেয়া পারাপার না করে সোজা চলে গেলে বরঞ্চ সব থেকে সুবিধা হতো আমাদের। আর এই খেয়া টেয়াতে আমরা তবু গ্রুপ ছিলাম বলে অতটাও অসুবিধা হয়নি। যদি কেউ সিঙ্গেল আসার প্ল্যান করে এই রুট দিয়ে, তাহলে কিন্তু ফুল কেস খেয়ে যাবে। তো আমি তো বলবো যে এই দিক দিয়ে না আসাটাই ভালো হবে। হয়তো কিছু কিলোমিটার কম বেশি হবে, কিন্তু এই দিক দিয়ে খুব রিস্ক। ওরে বাবা, রাস্তাতে একটা আলো নেই ভাই, কি রাস্তা, পুরো অন্ধকার।
আমাদের সবকটা বাইকের যদি আলো বন্ধ করে দেওয়া যায় তো সবাই কানা হয়ে যায়, পুরো অন্ধকার। টাইম হচ্ছে 7:17 আর আমরা এই ট্রিপে এখনও পর্যন্ত 351 কিলোমিটার কমপ্লিট করেছি। টোটাল আমার বাড়ি থেকে দীঘার ডিস্টেন্স হচ্ছে 202 কিলোমিটারের মতন। তো হিসাব মতন 200-400 কিলোমিটার হওয়ার কথা। তবে সাইট সিন করেছিলাম, আরও একটু কিলোমিটার বেড়েছিল হয়তো। তো এদিক দিয়ে আসলে কিছু কিলোমিটার তো কম হয়, তবে রিস্ক কিন্তু ভীষণই থাকে। আরে বাবা, এদিকে রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো নয়, কিন্তু জায়গায় জায়গায় গাড্ডাগুড্ডি পাচ্ছি আমরা। তো পৌঁছে গেছি আমরা ফলতা, আর ফলতাতে আমি সোজা বেরিয়ে যাবো এবারে। ভাবিদা তোমরা তাহলে এদিকে বেরিয়ে যাও, আমি নদীর ধার দিয়ে বেরিয়ে যাও সোজা, আমি আর অঙ্কন। তাহলে চলো আবার দেখা হবে। তাহলে অজিতদা আসো, তাহলে চলো তাহলে আবার দেখা হবে। আমি গেদের সাথে বেরিয়ে যাবো, বাবিদার সাথে যাও, বাবিদার সাথে আমরা নদীর ধারে বেরিয়ে যাবো। ভাই তাহলে আসো, তাহলে চলো আবার দেখা হবে। তাহলে সাবধানে যাও, গিয়ে একটু হোয়াটসঅ্যাপ করে দিও। যাও বেরিয়ে যাও, চলো। তো বাবিদারা অন্য রাস্তায় বেরিয়ে গেল, আর আমরা বেরিয়ে যাবো একটা নদীর ধার দিয়ে বুরুলের উদ্দেশ্যে। তো এইটা দিয়ে আমাদের শর্টকাট হবে। চলো। আমি প্রথমে বুঝতেই পারিনি যে আমি ফলতা পৌঁছেছি, অন্ধকার নিয়ে এসেছে বাবিদা। এখানে আমার একটা দিদার বাড়ি রয়েছে, তো দিদার বাড়িটাকে দেখে আমি মনে পড়লো কী হলো, দিদার বাড়ি না? তো দিদার বাড়ির সামনে এসে মনে পড়ছে যে এটা চলো ফলতায় এসে গেছি আমরা। ওরে বাবা, বৃষ্টি হয়ে রাস্তায় কাদা হয়ে আছে ভাই, পিছনের চাকা বন করে ঘুরে যাচ্ছে আমার। আর আমাদের ঠিক বাম সাইডে দেখতে পাচ্ছ গঙ্গা নদী রয়েছে, তো নদীর ধার দিয়ে এই রাস্তাটা পুরো রয়েছে। তো দিনের বেলা হলে কিন্তু সিনিক বিউটি একটা আলটিমেট পাওয়া যেত, যেহেতু এখন অন্ধকার তো কিছু দেখানোর নেই। তবে রাস্তার অ্যাডভেঞ্চারটা করো তোমরা, যে রাস্তায় কতটা কাদা পড়ে রয়েছে এখন। আমি এর আগে বহুবার এই রোডে এসেছি, তবে এতটা খারাপ কন্ডিশন কিন্তু ছিল না। তবে এখন দেখতে পাচ্ছি রাস্তার কন্ডিশন বেশ খারাপ রয়েছে। ও হ্যান্ডেল রাখা যাচ্ছে না, এত কাদা। এই দেখো আমাদের বাম দিকে নদী, আর ওই দূরে যে আলোগুলো জ্বলছে, জাহাজ চলেছে ভাই, জাহাজ। এই রোডটা কিন্তু সত্যি খুব সুন্দর কন্ডিশনে ছিল, তো এখন কিন্তু বেশ খারাপ কন্ডিশন হয়ে গেছে বৃষ্টি হয়ে। একবার চাকায় স্কিড করলে কাদাতে আর গাড়িকে রাখা যাবে না। ওরে বাবা, বিশাল খারাপ হয়ে গেছে। তবে রাত্রিবেলা জাহাজটাকে দেখতে কিন্তু দারুণ লাগছে। আর বুরুলের এই রোডের ভিউটা দেখো, আমরা ছাড়া রাস্তায় একটা কুকুর পর্যন্ত নেই, পুরো ফাঁকা রাস্তা। আমরা 3টে বাইক শুধু চলেছি। আর দাঁড়িয়ে আমি ওই দাদাগুলোর সাথে কথা বললাম যে কত দূর এসছো, তো দাদারাও কিন্তু সেন্ট্রাল অ্যাভিনিউ পৌঁছে গিয়েছে। তো অ্যাভারেজ টাইম দেখতে গেলে কিন্তু একই টাইম লাগছে, এইদিকে বরঞ্চ একটু খাটুনি বেশি বলেই মনে হলো আমার। তো আমার তো মনে হয় যে তোমরা যারা কলকাতা থেকে প্ল্যান করছো দীঘা বা পুরী যাওয়ার, আমার মতে বলে এদিক থেকে না এসে ওদিক থেকে যাওয়াই বেস্ট হবে। পৌঁছে গেছি আমরা বুরুল মোড় একদম, আর এখান থেকে আমাদের প্রসেনজিৎদা বেরিয়ে যাচ্ছে। তো চলো প্রসেনজিৎদা, আবার দেখা হবে। একদম আবার কোনো রাইডে দেখা হবে। তো প্রসেনজিৎদা বেরিয়ে যাবে এই সাইডে, তো রানিয়ার দিকে, আর আমরা নদীর ধার দিয়ে বেরিয়ে যাবো পুরো ডোঙ্গরিয়ার সাইডে। আমরা ভেবেছিলাম যে বিকালের মধ্যে হয়তো পৌঁছে যাবো বাড়িতে, কিন্তু সেটা একদমই পসিবল হলো না, শুধুমাত্র এই প্রাকৃতিক দুর্যোগ আর রাস্তার কন্ডিশনের জন্য। চলো প্রসেনজিৎদা এলাম, তাহলে এলাম। তো দেখতে টাইম হয়েছে 8:12, আর আমরা আমাদের বাড়ির অনেক কাছাকাছি পৌঁছে গেছি। তো চলো এই ব্লগটাকে আর বেশি বাড়িয়ে লাভ নেই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধু ফ্যামিলি মেম্বারের সাথে বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রাইডে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।